নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের স্বাগত জানাই। রাত ৮টা মানেই হাজির ঠোঁটকাটা শুভজিৎ। কথা না রাখলে আপনাদেরও ছাড়বো না, কথা না রাখলে আপনাদেরও ছাড়বো না। রাহুল গান্ধীর মুখের ওপর কথা বলে দিলেন কে? মোহাম্মদ ইরফান। মোহাম্মদ ইরফান কে? মোহাম্মদ ইরফান একজন হকার, দিল্লির একজন হকার। আজকের ঠোঁটকাটা আমি তার কথা দিয়েই শুরু করছি, তার গল্প দিয়ে। তার কারণ তিনিও একজন ঠোঁট কাটা। ককরোচ জনতা পার্টির ধর্নায় ভারতের সংবিধানের প্রস্তাবনা আর আহমেদ ফরাজের শায়েরি শুনিয়ে এই দিল্লির বস্তিতে থাকা হকার ইরফান চমকে দিয়েছিলেন, যেটাকে আমরা বলি এখনকার কথায় ভাইরাল হয়ে যাওয়া। সবাই দেখেছিলেন, অবাক হয়েছিলেন, বাহ বাহ করেছিলেন। ये जुल्म है कि जुल्म को कहता साफ जुल्म। गौर से सुनिए, ये जुल्म है कि जुल्म को कहता साफ जुल्म। क्या जुल्म है मुझे मार दीजिए। जिंदा रहा तो करता रहूंगा प्यार, जिंदा रहा तो करता रहूंगा प्यार। साफ कह रहा हूं मुझे मार दीजिए। চমকে দিয়েছিলেন কেন বললাম জানেন? চমকে দেওয়ার কারণ হচ্ছে এই যে ইরফান, এই ইরফান কিন্তু লেখাপড়া জানেন না, মানে সেই অর্থে যাকে লেখাপড়া জানা বলে। তিনি ভয়েস সার্চে কাজে লাগিয়ে ভয়েস সার্চ করে ইউটিউব থেকে পড়াশোনা করেছেন, যে কারণে বললাম নিঃসন্দেহে বিস্ময়কর, চমকে দেওয়ার মতো। हम आपसे नहीं डरते, हम आपसे नहीं डरते, आपकी पुलिस से नहीं डरते। हम गांधी के मानने वाले हैं, हम भगत सिंह के मानने वाले हैं, जो कहते हैं कि आप मुझे मार सकते हैं, मेरे विचारों को नहीं। आप मेरे शरीर को कुचल सकते हो, मुझे नहीं। শুনলেন কি বলছেন ইরফান? দিল্লির সওদা যে কলোনিতে সেই ইরফানের বাড়িতে বিরোধী দলনেতা রাহুল গান্ধী হাজির হন। মিনিট 25 তিনি সেখানে ছিলেন। ইরফানের বাড়ির লোকেদের সঙ্গেও রাহুল কথা বলেন, সেই সময়কার ছবি দেখাচ্ছি আপনাদের। इस देश की श्रमिक आबादी की बात करी है, इस देश के मजदूरों की बात करी है, जो पीड़ा में है। जो कहनी थी वो बात कही थी मैंने उनसे, और मैंने उनसे ये भी कहा कि अगर आप सत्ता में आए और आपने वो काम किए नहीं तो हम आपके सामने असहमति दर्ज कराएंगे, हम आपके खिलाफ सड़कों पे आएंगे, जो मैंने उनको कहा। শুনলেন রীতিমতো তথ্য দিয়ে দেশের শ্রমিক, কৃষক, দিনমজুরদের অবস্থা রাহুল গান্ধীর সামনে তুলে ধরেন ইরফান। তারপর বিরোধী দলনেতার মুখের ওপর বলে দেন, আপনারা ক্ষমতায় গিয়ে কথা না রাখলে আপনাদের বিরুদ্ধেও রাস্তায় নামবো। আর এই রাহুলের সঙ্গে যখন ইরফানের কথা হচ্ছিল সেই সময় প্রিয়াঙ্কা গান্ধীর ফোন আসে, এবং তখন অন্য কথার পর প্রিয়াঙ্কা গান্ধী তিনি মজা করে বলেন যে দয়া করে রাহুলকে বলুন এবার অন্তত বিয়েটা করে নিতে। ও আমার কথা একদমই শোনে না, কম যান না ইরফানও। তার পাল্টা রসিকতা, আমার তো মনে হয় রাহুলের বিয়ে না করাই ভালো, উনি আমার থেকে বয়সে বড় এবং সত্যি মন খোলা একজন মানুষ। ইরফানের এমনই ছিল উত্তর। ভারতবর্ষকে দ্বিখণ্ডিত করতে চাইছে, সেই সমস্ত অশুভ শক্তির বিরুদ্ধে আমাদের এই লড়াই। তাদের মূল দাবি হচ্ছে শিক্ষা বাঁচাও, সংস্কৃতি বাঁচাও এবং রাষ্ট্র বাঁচাও। মূল উদ্দেশ্য ভারতবর্ষের অখণ্ডতাকে রক্ষা করতে হবে। ডিপ স্টেট অফ আমেরিকার পরিচালনায় এবং কিছু ভারত বিরোধী বিদেশি অপশক্তি দেশের মধ্যে কিছু ব্যক্তিকে একটা প্ল্যাটফর্ম নিয়ে এসছে, তার নাম হচ্ছে ককরোচ অফ জনতা দল। যারা এই দেশের মধ্যে জেহাদি কার্যক্রম, যারা এই দেশের মধ্যে দেশ বিরোধী কার্যক্রম, রাষ্ট্রবিরোধী কার্যক্রম করছে, এরা জাতির শত্রু। মানুষকে সচেতন করার জন্য আমরা আজকে পথসভায় নেমেছি। ব্যাক টু ব্যাক কিছু ছবি আপনাদের দেখালাম, যেটাকে আমরা কোলাজ বলি, এবং সেই কোলাজ দেখানোর পরে প্রশ্নটা করি, সেটা হচ্ছে আরশোলাতে ভয়। জোরালো আওয়াজ উঠে গেল, আরশোলা হটাও।
পথে নেমে পড়ল বাংলার শিক্ষা সংস্কৃতি সুরক্ষা মঞ্চ। দেশের শিক্ষা, দেশের সংস্কৃতি, রাষ্ট্রের সুরক্ষার জন্য তাহলে কি এই আরশোলারা বিপজ্জনক? নিট কেলেঙ্কারি নিয়ে আপনারা জানেন আন্দোলনে নেমেছেন তারা। ধর্মেন্দ্র প্রধান তাকে ইস্তফা দিতে বাধ্য করেছেন তারা। উল্টে শিক্ষার ক্ষতি করে দিয়েছে নাছোড় আরশোলারা। দিল্লির বিরুদ্ধে আওয়াজ তুলে তারা কি রাষ্ট্রের বিরোধিতা করেছে? শিক্ষা সংস্কৃতি সুরক্ষা মঞ্চ নিশ্চয়ই সেটা মনে করছে, নিশ্চয়ই তারা সেটাই মনে করছে। না হলে আরশোলার আন্দোলন উঠতে না উঠতেই তারা কেন, মানে তাদের এই মঞ্চ কেন পথে নামলো? আরশোলাদের চামড়া গুটিয়ে দেওয়ার স্লোগান আজ রাষ্ট্রবাদী এই সংগঠনের মিছিল থেকে কেন উঠল যদি এই শঙ্কা, এই ভয় না কাজ করে? ছাত্র আন্দোলনের নামে দেশের মধ্যে কিছু ব্যক্তিকে একটা প্ল্যাটফর্ম নিয়ে এসছে, তার নাম হচ্ছে ককরোচ অফ জনতা দল। সেই প্ল্যাটফর্মের মধ্য দিয়ে তারা পুনরায় আজাদি চাইছে, দেশ ভাগ করার, দেশকে টুকরো টুকরো করার এই সমস্ত আন্দোলন করার অধিকার সংবিধান দেয় না। আমাদের ভারতবর্ষের যে অখণ্ডতা, ভারতবর্ষের যে এক ভাব, যা কিনা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, যা কিনা সংঘের প্রতিষ্ঠাতা ডক্টর কেশব বলিরাম হেডগেওয়ার, সংঘের দ্বিতীয় সরসংঘ চালক মাধবরাও সদাশিবরাও গোলভালকার চেয়েছিলেন, আমরা সেই উদ্দেশ্যে যারা জেহাদি, যারা মৌলবাদী, যারা এই ভারতবর্ষকে ছাত্র আন্দোলনের নামে দ্বিখণ্ডিত করার, বহুখণ্ডিত করার চেষ্টা করছে, তার বিরুদ্ধে আজকে আমরা পথে নেমেছি। তাই মানুষকে সচেতন করার জন্য আমরা আজকে পথসভায় নেমেছি। আমাদের বিরাট আন্দোলন চলছে সমগ্র পশ্চিমবঙ্গে। আজকে হাওড়া এবং শিয়ালদা থেকে ধর্মতলা চলো, সেখানে আমাদের বহু শিক্ষক, বহু অধ্যাপকরা গেছে। এই শিক্ষা সংস্কৃতি সুরক্ষা মঞ্চ আরএসএস এর, মানে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের আদর্শে চলা শিক্ষক এবং বুদ্ধিজীবী এবং তাদের সঙ্গে সমাজকর্মীরাও রয়েছে, তাদের একটা মঞ্চ। এই সংঘ পরিবার আজ আপনারা দেখলেন মহানগরীর রাজপথে তারা নেমেছেন। হাওড়া শিয়ালদা এই দুটি পয়েন্ট থেকে দুটো মিছিল, সেটা ধর্মতলায় যায়। আর এই মহামিছিলে সামিল এবিভিপি সহ সংঘ পরিবারের 6টি সংগঠন, তারা আজ তাদের মিছিলের সঙ্গে সামিল হন, মানে এই দুই জোড়া মিছিলে। এবিপি ও শিক্ষা সংস্কৃতি সুরক্ষা মঞ্চ তাদের ডাকে এই মিছিল। ককরোচ পার্টি নামে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তৈরি এক পার্টি, সেটা আদৌ কোনো সাংবিধানিক পার্টি না। ভারতের যে যুব সমাজ, সেই যুব সমাজকে, তাদের আবেগকে কেন্দ্রীভূত করে নিট পরীক্ষার নামে তারাকে একত্রিত করে পরবর্তীকালে এনকেস করে নিয়ে এই ভারত বিরোধী, ভারতের স্থিতিশীল সরকার তাকে নষ্ট করার জন্য যে চেষ্টা চলছে, ভারতের যে শিক্ষা ব্যবস্থা তাকে নষ্ট করার যে চেষ্টা চলছে, ভারতের সার্বভৌমত্ব সেটাকে নষ্ট করার জন্য চেষ্টা চলছে, তো সেইটার বিরুদ্ধে আমরা রাস্তায় নেমেছি। ধর্মতলা যে রানী রাসমণি অ্যাভিনিউ, সেখানে পৌঁছে গেছে। এই দেশে বসবাস করে দেশের বিরোধিতা করা যাবে না। যে দেশ বিরোধী শক্তি, তাদেরকে আমরা জানিয়ে দিতে চাই যে রাষ্ট্রবাদী যারা আমরা আছি, তারা কোনোভাবেই তাদের এই অপপ্রয়াসকে আমরা সুযোগ দেব না। প্রচুর মানুষ আজকে এসছেন। কোথাও কি এই পরিবর্তনের পর মানুষের মধ্যে এই রাষ্ট্রপ্রেম সেটা অনেক বেশি করে? দেখুন, আমরা এটাই বার্তা দিতে চাই, বাংলার ছাত্র সমাজ যতবার সাংবাদিকদের উপর হামলা হবে, যতবার এই ধরনের ঘটনা ঘটবে, ততবার এইভাবেই ঠিক আমরা রাস্তায় নামবো। বাংলার জেএনজি যা দেশের সাথে আছে, আন্দোলন যে কেউ করতে পারেন, যে কোনো সংগঠন করতে পারে, কিন্তু আন্দোলনের নামে যদি কেউ দেশ বিরোধী চক্রান্ত করেন, কেউ সাংবাদিকদের আক্রমণ করেন, কেউ হামলা করেন, তাহলে ঠিক এইভাবেই আমরা জাতীয় পতাকা নিয়ে রাস্তায় নামবো এবং তাদের জবাব দেব। শুনলেন তাদের কথা। এবার ভাবুন, এটা তো মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও বলছেন, ছাত্র আন্দোলনে আজাদির স্লোগান উঠবে কেন? একই প্রশ্ন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যও তুলেছেন। আচ্ছা, সেই কারণেই কি বিজেপি নেতাদের অল আউট অ্যাটাকের মুখে এই আরশোলারা, মানে সিজেপির সমর্থকরা? এখানে সিজেপি বলে কিছু নেই। এরা ইন্ডি যেমন একটা জোট করেছিল, এদের জোটের নতুন নাম হচ্ছে ককরোচ। আপনারা নিশ্চিন্ত থাকুন, দেশ বিরোধী টুকরে টুকরে গ্যাং সেকুয়ার মাকুরা জেগে উঠেছে। 34 বছর মাকুরা ছিল, যাদের বাড়িতে আপনারা নেতাজি, স্বামী বিবেকানন্দ, এদের ছবি পাবেন না। আর তারপরে 15 বছর তিনি ছিলেন, তিনি তো পশ্চিমবঙ্গ
পশ্চিমবঙ্গকে গ্রেটার বাংলাদেশ বানাতে চেয়েছিলেন। নতুন জোটের নাম কংগ্রেস, এরা সবাই ইন্ডি, এরা হয় লেফটিস্ট, আলট্রা থেকে শুরু করে সব রকমের লেফট আছে তাদের, সিপিএম অবধি। এর মধ্যে কংগ্রেস, এর মধ্যে তৃণমূল কংগ্রেস। আরশোলা ট্রিটমেন্ট একটাই, যারা আরশোলা পার্টি বলে নিজেদের পরিচয় দিচ্ছে, নামটা বদলাক, তাদেরও তো এটা অমর্যাদা হচ্ছে। আরশোলা পার্টি, হ্যাঁ, কংগ্রেস জনতা পার্টি, এটা তো এটা হতে পারে না। এরা বিজেপি বিরোধিতা করছে না, এরা মোদি বিরোধিতা করছে না, এরা মোদি বিরোধিতার নামে আসলে রাষ্ট্র বিরোধিতা করতে নেমেছে। ফলে বুঝতেই পারছেন কেন বিজেপি সংঘ পরিবার পরপর দুদিন রাজপথে। নরেন্দ্র মোদীর বিরোধিতা নামে রাষ্ট্রের বিরোধিতাই তাদের রাজপথে নেমে প্রতিবাদে বাধ্য করেছে। গেরুয়া শিবিরের থেকে কেন এই সমস্ত অভিযোগ আনা হচ্ছে? তার কারণ আরশোলার ভিড়ে কিছু দাগি খুনি মিশে গিয়েছিল, তারা বেশ কিছু অপকর্ম করেছিল, তারা অশান্তি ছড়ানোর চেষ্টা করে। দিল্লি পুলিশ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে যে রিপোর্ট জমা দিয়েছে, সেই রিপোর্টে বলা হয়েছে যে পুলিশের ওপর আক্রমণ, গাড়ি ভাঙচুরের ঘটনায় মোট 2873 জন, আবারও বলছি সংখ্যাটা 2873 জন অপরাধীকে চিহ্নিত করা হয়েছে। এদের মধ্যে 989 জনের বিরুদ্ধে পুরনো মামলায় নাম রয়েছে, তার মানে তারা দাগি অপরাধী। আর 101 জনের বিরুদ্ধে খুনের মামলায় নাম রয়েছে। স্বাভাবিকভাবেই বিজেপি এখানে প্রশ্ন তুলেছে যে এই দাগিরা ছাত্র আন্দোলনে কি করছিল? কলকাতার ধর্মতলার মিছিলে আপনারা জানেন মোহাম্মদ আফরোজ আজাদরা কোন উদ্দেশ্য নিয়ে সেখানে সামিল হয়েছিল, সে প্রশ্ন শুভেন্দু অধিকারীও তুলেছেন। সেই ভিড় থেকে, মানে কলকাতার মিছিলের ভিড় থেকে 70 জনকে চিহ্নিত করে ইতিমধ্যে 16 জনকে গ্রেফতার করে পুলিশ, কিন্তু আদালতে এই 16 জনেরই জামিন হয়ে গিয়েছে। সুপ্রিম নির্দেশের প্রেক্ষিতেই জামিন হয়েছে, সেটাও জানিয়ে রাখলাম। অনারেবল সুপ্রিম কোর্টের অর্ডার একটা আসে যাতে দিল্লি এবং অল ওভার ইন্ডিয়া বেস করে যত স্টেট আছে সেইখানে সমস্ত এই রিলেটেড টু এই সিজেপি আর আন্দোলন, এখানে যত এফআইআর হয়েছে সব স্টে হয়ে গেছে। সেই অনুযায়ী আমরা লার্নেড কোর্টকে এখানে জানাই, সেই জাজমেন্টও দিয়ে জানাই, এবং লার্নেড কোর্ট ওই জাজমেন্ট এবং পিটিশন কনসিডার করে আজকে যে 16 জন অ্যাকিউজডকে অ্যারেস্ট করে এইখানে আনা হয়েছিল, পুলিশ আনা হয়েছিল, তাদেরকে জামিন মঞ্জুর করে। সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশ, আগে অপরাধ না করে থাকলে আন্দোলনকারীদের মুক্তি দিতে হবে, কোনো নাবালককে আটকে রাখা যাবে না, সুপ্রিম কোর্টের নির্দেশ। তাহলে যাদের বিরুদ্ধে গুন্ডা আইন প্রয়োগের কথা বলেছিলেন তাদের কি অতীতে কোনো অপরাধ নেই? দেখুন, আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর প্রত্যাহারের চাপ ককরোচ জনতা পার্টি কিন্তু আগেই তৈরি করে রেখেছিল। তাদের একটা শর্ত, অন্যতম একটা শর্ত ছিল, আন্দোলনকারীদের আটকে রাখায় আবারও আন্দোলন নামার হুঁশিয়ারিও তারা দিয়েছিল। মানে একটা ব্যাক টু ব্যাক প্রেশার, ব্যাক টু ব্যাক চাপ তৈরি করে রাখা, সেই চাপের মুখে এফআইআর প্রত্যাহার করা হয়। বিহার এবং অসম সরকারও তারা একেবারে বিজ্ঞপ্তি দিয়ে এফআইআর তুলে নেয়। তবে সুপ্রিম কোর্ট সেই পর্যবেক্ষণেও কিন্তু দাগিদের স্বস্তি নেই, বা যারা পুলিশ পিটিয়েছেন তাদের স্বস্তি নেই। যারাই বাড়াবাড়ি করেছেন, নিরপরাধ মানুষের উপরে অত্যাচার করেছেন, তাদের বিরুদ্ধেই যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। কড়া পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের, অর্থাৎ যারা নিরপরাধ ছাত্রছাত্রীদের উপরে অত্যাচার করেছে, লাঠিচার্জ করেছে, সেই পুলিশের বিরুদ্ধে যেমন তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে, তেমন পুলিশের ওপরেও যারা আক্রমণ করেছেন, বিশেষত যারা সমাজ বিরোধী দাগি আসামি, তাদের বিরুদ্ধে যে তদন্ত হবেই তা পর্যবেক্ষণে বুঝিয়ে দিল সুপ্রিম কোর্ট। পশ্চিমবঙ্গ সহ 7 রাজ্যের সরকার এবং কেন্দ্রীয় সরকারকে নোটিশ ইস্যু করে রিপোর্ট তলব করল সুপ্রিম কোর্ট। জানিয়ে দেওয়া হলো রিপোর্ট খতিয়ে দেখে আগামী দিনে সিট গঠন করা হবে যাতে নিরপেক্ষ তদন্ত হয়, আর তারপরেই এই ঘটনায় একেবারে যথাযথ পদক্ষেপ করবে সুপ্রিম কোর্ট। স্বাভাবিকভাবেই ছাত্রছাত্রীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া না হলেও যারা দাগি আসামি তারা যে পার পাবে না তা এবার সুপ্রিম কোর্টের শুনানিতেও স্পষ্ট। हमारा जो एक जो की डिमांड था वो था कि एफआईआर सारे विड्रॉ होंगे सारे प्रोटेस्टर्स के खिलाफ, एंड फ्यूचर में भी कोई ऐसे एक्शन, रिटेलिएटरी मेजर, कोई भी एक्शन
सरकार नहीं लेगी किसी भी प्रोटेस्टर के खिलाफ। যদি স্টুডেন্ট হয় তাহলে অবশ্যই দেখা যাবে সেই স্টুডেন্টের, আমরা তো বলেছি স্টুডেন্টের এগেনস্টে কোনো কিছু কেস হবে না, কিন্তু যদি দেখি সে স্টুডেন্টই নয়, সে একটা মানে কি বলবো পড়াশুনোর সাথে দূর তার কোনো সম্পর্ক নেই, তার অন্য এজেন্ডা রাখতে সে ভাঙচুর করেছে, আপনাদেরকে গায়ে হাত দিয়েছে, শ্লীলতাহানি করেছে, ভাঙচুর মানে পুলিশকে মেরেছে, তাহলে তো তার अगेंस्ट তো গুন্ডা দমন আইন আসবেই। अभी अगर सुप्रीम कोर्ट बोल रही है कि जिनके ऊपर एफआईआर्स है पहले से उनको मत छोड़िए, तो वो हमें मंजूर नहीं है। हमारा जो डिमांड है वो क्लियर है एंड उसी के हिसाब से होना चाहिए, क्योंकि उसी चीज पे एग्रीमेंट भी हुई थी। প্রশ্নপত্র ফাঁস বিল নিয়ে সংসদে আজ আলোচনা শুরু হলো। কোনো দলই বিলের বিরোধিতা করেনি, তবে মেজাজ যে চড়া সেটা সংসদে ঢোকার মুখে কিন্তু প্রিয়াঙ্কা গান্ধী বুঝিয়ে দিয়েছিলেন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আপডেট আপনাদের আমরা জানিয়ে রাখলাম। পাশাপাশি আরও একটা খবর, এই মুহূর্তে যে ছবি আপনাদের আমরা দেখাচ্ছি, এই মুহূর্তে চোর সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু, ঘটনাটা কোচবিহারে। চোর সন্দেহে গণপিটুনি, যুবকের মৃত্যু, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে অবরোধ হয়, মারধর করে জোর করে কিছু খাওয়ানো হয় যুবককে। মৃতের পরিবারের লোকজন এমনটাই দাবি করেছেন। অপমানে যুবকই কীটনাশক জাতীয় কিছু খেয়েছিল বলে এলাকাবাসী মনে করছেন। এটাকে ওকে ফোন করে ডাইকে নিয়ে গেছে, বান্ধের একটা বউ আছে, ও ডাইকে নিয়ে গেছে। কি নাম? তারপরে ওকে ডাইকে নিয়ে যায়, ওকে পুরো মারধর করছে। তারপরে নেশা টেশা ওরা তো বিক্রি করে ঘরের ভিতরেই, নেশা খাওয়াইছে ছেলেকে। এখন নেশার সাথে কি মিশিয়ে খাওয়াইছে আমরাও বলতে পারি না। এটা তুলে আবার বাঁধের উপরে তুলে বাঁধের উপরেও প্রচুর মারধর করে ছেলেকে, এমন মারধর করছে কান ঠান দিয়ে রক্ত বের হয়ে গেছে, কান দিয়ে রক্ত বের হচ্ছে, এগুলো একদম ফাটাই দিচ্ছে, এগুলা হাতের হাত সব ফাটাই দিয়েছে মাইরে। ওদের শাস্তি চাই। আমফান দুর্নীতিতে শওকত লিঙ্ক, বিস্ফোরকে অভিযোগ করেছেন সিপিআইএম নেতা কান্তি গঙ্গোপাধ্যায়। তৃণমূল নেতার বিরুদ্ধে নৌকা কেনা, মৎস্যজীবীদের ক্ষতিপূরণের টাকা লুটের অভিযোগ, 8 কোটি 84 লক্ষ টাকা দুর্নীতির অভিযোগ। আগের সরকারের মৎস্য দপ্তর চিঠিও দেন কান্তি গঙ্গোপাধ্যায়। প্রায় 13 কোটি টাকার একটা আমি হিসেব দিচ্ছি তোমাকে ধরে ধরে। ক্যানিং 2-তে 4789, 69 লক্ষ টাকা, 14,000 টাকা রয়েছে, দেখানো হয়েছে, দেওয়া হয়েছে। ক্যানিংয়ের মাত্রা চর মজে গেছে, ভাটার সময় মানুষ হেঁটে যায়, নৌকোর সংখ্যা খুব কম, হতে পারে 200-400। ক্যানিং 2-তেই 4789, শওকত মোল্লা। যেখানে নৌকো নেই, সোনারপুরে নদী কোথায় রে ভাই? সোনারপুরে তো নদী নেই। জয়নগর বনের নদী কোথায়? এক পিয়ালির খালটা আছে সামান্য। জয়নগর 2 সব এমএলএরা ঝেড়েছে টাকা। এই 13 কোটি টাকার হিসেব আমার কাছে রয়েছে। আমি এই সমস্ত ডিটেলস দিয়ে মিনিস্টার ইনচার্জ ডিপার্টমেন্ট অফ ফিশারিজ চিঠিটা পাঠিয়েছি এবং উত্তর আজ পর্যন্ত পাইনি। তারপরে তো ক্যাগ রিপোর্টে সব এলো দেখলাম।